স্বাগত নিউজ 24 সংবাদে। আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি সোহাগ বক্স, সেই সাথে আছি আমি জান্নাতুল কলিম। যোগ্য প্রার্থী বাছাইয়ে আসন ভিত্তিক জরিপ চালাচ্ছে বিএনপি। নির্বাচন ঘিরে রয়েছে আরও নানা কর্মপরিকল্পনা, তবে এখনো চূড়ান্ত হয়নি প্রার্থী তালিকা, আর দেয়া হয়নি কাউকে কোনো সবুজ সংকেত। বিএনপির দায়িত্বশীল নেতারা জানান, তফসিলের আগেই অধিকাংশ প্রার্থী ঘোষণা করা হতে পারে। দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে কেউ প্রার্থী হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন নেতারা। অন্যদিকে দলীয় মনোনয়ন পেতে নানা চেষ্টা তদবির চালাচ্ছেন আগ্রহী প্রার্থীরা। সাইফুল ইসলামের রিপোর্টে বিস্তারিত। সবকিছু ঠিকঠাক থাকলে আসছে ফেব্রুয়ারির প্রথমার্ধে হতে যাচ্ছে জাতীয় সংসদ নির্বাচন। প্রস্তুতির অংশ হিসেবে আসন ভিত্তিক প্রচারণা ও গণসংযোগ চালিয়ে যাচ্ছেন বিএনপির মনোনয়ন প্রত্যাশীরা। প্রাণপণ চেষ্টা করছেন মানুষের মন জয় করার। 111-এর পর থেকে আমি জীবন বাজি রেখে রাজপথে ছিলাম। প্রত্যেকটা মিছিল মিটিংয়ে অংশগ্রহণ করেছি। দলীয় নেতাকর্মীদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রেখে দলের জন্য কাজ করেছি। প্রচারের মাধ্যমে আমরা নির্বাচনের প্রচারণা শুরু করেছি। আশা করি ইনশাআল্লাহ আগামীতে ব্যাপকভাবে জনগণের আমাদের 31 দফা গ্রহণ করবে। সামাজিক যোগাযোগ মাধ্যম ও কিছু গণমাধ্যমে ধানের শীষের প্রার্থী কারা হচ্ছেন তা নিয়ে নানা প্রচারণা রয়েছে। তবে দলের হাইকমান্ড থেকে সুনির্দিষ্ট সিদ্ধান্ত এখনো পাননি বলে জানান মনোনয়ন প্রত্যাশীরা। তাদের আশা, অতীতের ত্যাগ আর যোগ্যতাকে মূল্যায়ন করবে দল। বিগত 16 বছর ফেসিবাদ বিরোধী আন্দোলনে যারা রাজপথে ছিল, পার্টির দুঃসময়ে যারা পিঠ দেখায়নি, পৃষ্ঠ প্রদর্শন করেনি, তাদেরকে পার্টি মূল্যায়ন করবে। বিএনপি মনে করে ভীষণ চ্যালেঞ্জিং হবে আগামী নির্বাচন। সেই চ্যালেঞ্জ মোকাবেলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে যোগ্য প্রার্থী বাছাইয়ে আসন ভিত্তিক জরিপ চালাচ্ছে দলের হাইকমান্ড। সে সৎ কিনা, জনগণের জন্য কাজ করবে কিনা, জনগণের মাঝে তার গ্রহণযোগ্যতা আছে কিনা, এবং দলের দুঃসময় ছিল কিনা, তো এই সব কিছুই একটা ফ্যাক্টর হিসেবে কাজ করে। বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু জানিয়েছেন, দলের পক্ষ থেকে এখনো কাউকে গ্রিন সিগন্যাল দেয়া হয়নি, তবে কাজ চলছে যোগ্য প্রার্থী বাছাইয়ে। আমাদের ত্যাগী কর্মীগুলা যারা নাকি এই যুদ্ধের মাঠে ছিল, তাদের মধ্যে থেকে যে জনগণের কাছে সবচেয়ে সমাদৃত, তাকেই আমরা আগামী নির্বাচন করার জন্য যোগ্য মনে করব এবং তাদেরকে নমিনেশন দেওয়া হবে। তো সে প্রক্রিয়া চলছে। আমাদের চেয়ারম্যান সাহেব দিন রাত কাজ করে যাচ্ছে এ ব্যাপারে, বিভিন্ন যাচাই বাছাই করছে। সব ঠিকঠাক থাকলে তফসিল আগেও দিয়ে দিতে পারি। আমরা যে মনে করি না সব ঠিকঠাক করেছি, তফসিলে পড়াই দেবো, সেটাও করতে পারি। তিনি বলেন, ব্যক্তি নয়, দলের হয়ে কাজ করতে হবে সবাইকে। দলীয় সিদ্ধান্তের বাইরে গেলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার কথা জানান বিএনপির নেতা। ন্যাচারালি ইলেকশনটা হচ্ছে আমাদের জন্য একটা অ্যাসিড টেস্ট। সেখানে যে দলের নিজের স্বার্থে যদি দলের মধ্যে বিভাজন সৃষ্টি করে, অবশ্যই দলীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি জানান, অনেকদিন ধরে যোগপত আন্দোলনে অংশ নেয়া দলগুলোর জন্য আগামী নির্বাচনে কিছু আসন ছাড়তে পারে বিএনপি। তারা নির্বাচন কোথায় করতে চায় সেগুলো আমরা তাদের কাছ থেকে সংগ্রহ করছি। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। দেশের বেশি সংখ্যক মানুষ মনে করেন ফেব্রুয়ারির নির্বাচনে বিজয়ী হয়ে সরকার গঠন করবে বিএনপি। বেসরকারি পরামর্শক প্রতিষ্ঠান ইনোভেশন কনসাল্টিং জরিপে উঠে এসেছে এসব তথ্য। জরিপের তথ্য অনুযায়ী দলটির পক্ষে সমর্থন 41.30% ভোটারের, আর 30.30% ভোটারের সমর্থন আছে জামায়াতে। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ তৃতীয় স্থানে আছে, যাদের ভোট 18.80%। এদিকে নতুন রাজনৈতিক দল এনসিপির পক্ষে 4.10% ভোটারের সমর্থন রয়েছে। আগামী সংসদ নির্বাচন নিয়ে উত্তপ্ত রাজনীতির মাঠ। কে সরকার গঠন করবে তা নিয়ে জনমনেও রয়েছে নানা কৌতূহল। জনগণ কাকে ভোট দিবে? ভবিষ্যতের সরকারের প্রতি জনগণের কি প্রত্যাশা? ভোটের সিদ্ধান্তকে প্রভাবিত করা সর্বোচ্চ গুরুত্বপূর্ণ বিষয়গুলো কি? আর মানুষ রাজনৈতিক দলগুলোর সঙ্গে কতটা সন্তুষ্ট? এসব বিষয় সামনে রেখে জরিপ চালিয়েছে ইনোভেশন। বুধবার রাজধানীর আগারগাঁয়ে এই জরিপের ফলাফল তুলে ধরে প্রতিষ্ঠানটি। 8টি বিভাগের 64টি জেলা থেকে 9,000-এর বেশি পরিবারের ভোটারের উপর জরিপটি চালিয়েছে তারা।
এটা আমরা সবাই জানি। জরিপের তথ্য অনুযায়ী ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এমন অংশগ্রহণকারীদের মধ্যে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। দলটির পক্ষে সমর্থন জানিয়েছেন 41.30% ভোটার, আর 30.30% ভোটারের সমর্থন আছে জামায়াতে। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ তৃতীয় স্থানে আছে, যাদের ভোট 18.80%। নতুন রাজনৈতিক দল এনসিপির পক্ষে 4.10% ভোটারের সমর্থন রয়েছে। অনুমান তো আমরা করতে পারবো না, অনুমান দেওয়ারও আমাদের মানে এখানে কোনো মানে রাইট নাই, তাই না? দলীয় প্রতীক বিবেচনায় 14.7% এবং প্রার্থী বিবেচনায় 65.5% ভোটার ভোট দিতে আগ্রহী। স্থানীয় রাজনীতিতে বিএনপির দলীয় কার্যক্রমে সন্তুষ্ট মাত্র 8.2% ভোটার। জামায়াতের উপর 13.7 এবং এনসিপির কার্যক্রমে সন্তুষ্ট 9.1%। আগের যে পোলগুলো ছিল যে আওয়ামী লীগ এত শতাংশ ভোট পায়, বিএনপি এত শতাংশ ভোট পায়, আমি কখনো ভোট দেইনি, সুতরাং আপনি জানেন না আমি কাকে ভোট দেব। রিভিল ভোটার, যেটা ফার্স্ট রাউন্ডে যে রিভিল ভোটারের সংখ্যাটা কম ছিল, এটা কিন্তু 80%-এর উপরে। তার মানে যারা তাদের ডিসিশন মেক করেছেন, সেই ডিসিশন মেক করার মধ্যে তাদের একটা বড় অংশ হচ্ছে গিয়ে তাদের ডিসিশনটা বলতে পারে। ভোটাররা ভবিষ্যৎ সরকারের কাছে প্রত্যাশা করেন পুলিশ সংস্কার, দুর্নীতি রোধ, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিরপেক্ষতা। তবে বড় একটি অংশ এখনো ভবিষ্যৎ সরকার নিয়ে সিদ্ধান্তহীনতায় ভুগছেন বলে উঠে আসে জরিপের ফলাফলে। শাফিয়াজ রাসনা, নিউজ 24, ঢাকা। ফেব্রুয়ারির নির্বাচন হবে বাংলাদেশের গণতন্ত্রের নতুন সূচনা। নিউ ইয়র্কে বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গার সাথে বৈঠকে এসব কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। চলমান বিচার, সংস্কার ও নির্বাচন কার্যক্রম নিয়ে প্রধান উপদেষ্টার কাছে জানতে চেয়েছেন বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট। এছাড়া স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণে বিশ্ব বাণিজ্য সংস্থার সহায়তাও চেয়েছেন তিনি। জাতিসংঘ সম্মেলনের সাইডলাইনে আলাদা বৈঠকে এসব কথা বলেন তিনি। নিউ ইয়র্ক থেকে মারুফা রহমানের রিপোর্ট। স্থানীয় সময় মঙ্গলবার সকালে জাতিসংঘের সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে অংশ নেন ডক্টর ইউনূস। পররাষ্ট্র উপদেষ্টা ছাড়াও এ সময় তার সাথে ছিলেন জ্বালানি ও আইন উপদেষ্টা। দিনের শুরুতে প্রধান উপদেষ্টা উরুগুয়ের প্রধানমন্ত্রী ম্যারিও লুবেটকিন, চিলির সাবেক প্রেসিডেন্ট মিশেল ব্যাচেলেটের সঙ্গে সাক্ষাৎ করেন। পরে বৈঠক করেন বিশ্ব ব্যাংক প্রধানের সঙ্গে। সেখানে আসে বাংলাদেশের বর্তমান ও আগামীর প্রসঙ্গ। বিশ্ব ব্যাংক প্রধানের আগ্রহ ছিল চলমান সংস্কার ও বিচার নিয়েও। অজয় বাঙ্গার সাথে বাংলাদেশের ইলেকশন নিয়ে কথাবার্তা হয়। উনি আবারও জানিয়েছেন ফেব্রুয়ারির প্রথমার্ধে ইলেকশন, এই ইলেকশনের জন্য কি কি আমরা মেজার নিচ্ছি সেগুলো কথা হয়েছে। এছাড়া আমাদের ইকোনমিক রিফর্মগুলো সামনের মাসগুলোতে কি কি রিফর্ম হবে, কি কি কোথায় ফোকাস হচ্ছে। বিশ্ব বাণিজ্য সংস্থার মহাপরিচালকও এদিন দেখা করেছেন প্রধান উপদেষ্টার সাথে। সে সময় এলডিসি উত্তরণে সংস্থাটির সহায়তা প্রত্যাশা করেন প্রফেসর ইউনূস। এনগোজি এওয়ালার সাথে মূলত কথা হচ্ছে ডাব্লিউটিওর যে রিফর্ম, আমরা গ্লোবাল সাউথের একটা রিপ্রেজেন্টেটিভ হিসেবে আমরা ডাব্লিউটিও রিফর্ম আমরা চাচ্ছি। ডাব্লিউটিও আপনি জানেন যে খুবই একটি ইম্পর্টেন্ট একটা গ্লোবাল অর্গানাইজেশন, তার আন্ডারেই আসলে গ্লোবাল ট্রেডের 75% অফ দ্য ট্রেড তারা গভর্ন করে। এসব বৈঠকে আসে আগামীর নির্বাচন প্রসঙ্গ। এ নিয়ে সরকারের পদক্ষেপ দাতা সংস্থাগুলোকে জানান প্রধান উপদেষ্টা। এলডিসি গ্র্যাজুয়েশনের জন্য যদি আমাদের তো কিছু বিভিন্ন দেশে আমরা প্রিফারেন্সিয়াল ট্রেড এক্সেস পাই, ডিউটি ফ্রি এক্সেস পাই, সেই প্রিফারেন্সিয়াল ট্রেড এক্সেস যাতে আমাদের অ্যাফেক্টেড না হয় সেই জন্য আমরা ডাব্লিউটিওর হেল্প চেয়েছি। এছাড়া দিনের অন্যান্য কর্মসূচিতে সামাজিক উদ্ভাবনে বিনিয়োগ, শান্তি প্রতিষ্ঠা ও টেকসই উন্নয়ন নিয়ে আলোচনা করেন প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস। বিশ্ব শান্তি রক্ষা, টেকসই উন্নয়ন এবং যুদ্ধবিরতির মতো ইস্যুগুলো নিয়ে আলাপ হলো জাতিসংঘের সাধারণ অধিবেশনের প্রথম দিনে, যেখানে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তবে এই অধিবেশনের পরপরই বেশ কয়েকটি সাইডলাইন বৈঠকের মধ্য দিয়ে এই সফরটি ইঙ্গিত করছে আগামী জাতীয় নির্বাচনের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে এবারকার জাতিসংঘ সাধারণ অধিবেশন উপলক্ষে প্রধান উপদেষ্টার নিউ ইয়র্ক সফর। দেখার বিষয় জাতীয় নির্বাচন কেন্দ্রিক কি ধরনের সমঝোতা কিংবা ঘোষণা আসে বা সিদ্ধান্ত হয় এই সফর থেকে। মারুফা রহমান, নিউজ 24, জাতিসংঘের সদর দপ্তর, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র।
দর্শক, এই প্রসঙ্গে আরো বিস্তারিত কিছু তথ্য জানবো আমরা নিউ ইয়র্ক থেকে। আমাদের সহকর্মী মারুফা রহমান আমাদের সঙ্গে সরাসরি যোগ দেবেন। মারুফা, জাতিসংঘের সাধারণ অধিবেশন তো প্রধান উপদেষ্টা তার সরকারের 14 মাসের নানা কর্মসূচির কথা তুলে ধরবেন, এ বিষয়ে আর কোনো তথ্য জানতে পারলেন কিনা আপনি জানাবেন। একই সাথে এই প্রসঙ্গের যদি আর কোনো নতুন তথ্য আপনি জানাতে চান। আজকে মূলত প্রধান উপদেষ্টার বেশ কয়েকটি সাইডলাইন বৈঠক রয়েছে, বাইলেটারাল বৈঠকও রয়েছে। বিশেষ করে পাকিস্তানের প্রধানমন্ত্রী, ইতালির প্রধানমন্ত্রী এবং কসোভোর প্রধানমন্ত্রীর সঙ্গে তার বাইলেটারাল বৈঠক হবে এবং সেখানে বাংলাদেশের নির্বাচন সহ দ্বিপাক্ষিক যেই বিষয়গুলো সেগুলো আসলে উঠে আসার কথা রয়েছে। আর এছাড়াও আরো বেশ কয়েকটি সাইডলাইন বৈঠকও রয়েছে বিভিন্ন দেশের যারা বিশ্ব নেতা রয়েছেন এবং বিশেষ করে যারা অর্থনীতির সাথে সম্পৃক্ত গ্লোবাল লিডার্স, তাদের সঙ্গেও তার কিন্তু সাইডলাইন বৈঠক বেশ কয়েকটি রয়েছে। আর জাতিসংঘের আজকের অধিবেশনে কিন্তু গুরুত্বপূর্ণ ইস্যু রয়েছে, যেটি আসলে ফিলিস্তিন ইস্যু। সেটি খুবই চর্চিত আমাদের বিশ্বব্যাপী বলা চলে এবং বাংলাদেশের মুসলিম অধ্যুষিত দেশের ফলে সেখানে একটু বেশ আগ্রহের জায়গা রয়েছে। সেখান থেকেও নতুন বেশ কিছু তথ্য থাকতে পারে। আর আজকের অধিবেশনের পরে আপনি জানেন যে 26 তারিখ প্রধান উপদেষ্টা জাতিসংঘের সাধারণ অধিবেশনে বক্তব্য রাখবেন বাংলায় এবং সেখানে বিগত 1 বছরের সংস্কার, গণ অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশ বিনির্মাণের যে স্বপ্ন এবং রাজনৈতিক যে ঐক্য, আপনি জানেন যে এই সফরে রাজনৈতিক দলগুলোর নেতারাও এসেছেন এই প্রধান উপদেষ্টার সঙ্গে প্রতিনিধি দল হিসেবে। তো ইনক্লুসিভ নির্বাচনের বার্তা আসলে তিনি দিতে চান এবং বাইলেটারাল মিটিং বলেন, সাইডলাইন মিটিং বলেন, সেখানে কিন্তু নির্বাচনের প্রসঙ্গ চলেই আসছে। তো আগামী নির্বাচন নিয়ে ফেব্রুয়ারির 15 তারিখের মধ্যে অর্থাৎ প্রথমার্ধের মধ্যেই যে নির্বাচনটি নিশ্চিত করার যে বার্তা, সেটি তিনি এবারকার সাধারণ অধিবেশনের সফর জুড়েই কিন্তু দিয়ে যাচ্ছেন এবং একই সঙ্গে নতুন বাংলাদেশ কেমন হবে এবং নতুন বাংলাদেশ বিনির্মাণে তরুণদের কি ভূমিকা হবে সেই কথাও কিন্তু তিনি বলছেন। আর এছাড়া কিন্তু আমাদের জন্য, বাংলাদেশের জন্য যদি গুরুত্বপূর্ণ বিষয় বলি, রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আগামী 30 সেপ্টেম্বর একটি বিশেষ সাধারণ অধিবেশনের একটি বিশেষ পর্ব রয়েছে। সেখানে 170টি দেশ অংশ নেবে এবং রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যুতে একটি নতুন সিদ্ধান্ত কিংবা নতুন মাইলফলক রচনা হতে পারে বলে আশা করা যাচ্ছে এবং এই সফর ঘিরে কিন্তু প্রবাসী বাঙালিদের মধ্যেও কিন্তু বেশ উদ্দীপনা আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে যে সমস্ত রাজনৈতিক দলের নেতারা এসেছেন, তাদের যারা এখানে কর্মী সমর্থকরা রয়েছেন, তারা এখানে বেশ অ্যাক্টিভ এবং একই সাথে সাইডলাইন বৈঠকগুলোর পাশাপাশি রাজনৈতিক দলগুলোরও কিন্তু বিভিন্ন এখানে সামাজিক অনুষ্ঠান হচ্ছে এবং সেখানে কিন্তু নতুন নতুন নির্বাচন কেন্দ্রিক কিন্তু বার্তা কিংবা তাদের অবস্থানের বিষয়টি আসে। তো সবাই আসলে আশা করছে ফেব্রুয়ারিতে ইনক্লুসিভ নির্বাচনের একটি ঐক্য কিংবা বার্তা আসলে বিশ্ববাসীকে এবারকার সফরে প্রধান উপদেষ্টা দিবেন এবং এই সফরটি আসলে ফলপ্রসূ হবে বাংলাদেশের জন্য, গণতন্ত্রের পথে যাত্রার জন্য। তো আগামী কালকেও কিন্তু সেশন রয়েছে জাতিসংঘের অধিবেশন জুড়েই 30 তারিখ পর্যন্ত বিভিন্ন সেশন রয়েছে। তো আজকে বাইলেটারাল মিটিং গুলোতেও। জি, ধন্যবাদ আপনাকে মারুফা, বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে আপনি সহায়তা করলেন আমাদের। আওয়ামী লীগের দোসরদের সঙ্গে বিএনপির কোনো আঁতাত নেই, তবে এসব দোসররা যেন খোলস পাল্টাতে না পারে সেই ব্যাপারে সতর্ক থাকতে হবে, এমন মন্তব্য করেছেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী। এদিকে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, রাজনৈতিকভাবে পরাস্ত হয়ে দেশ থেকে পালিয়ে আওয়ামী লীগ বিদেশে ডিম ছোড়াছুড়ি করছে। ঢাকা চট্টগ্রামে আলাদা দুটি অনুষ্ঠানে বিএনপি নেতারা এসব কথা বলেছেন। পিরোজপুর জেলার নতুন আহ্বায়ক কমিটির নেতাদের নিয়ে বুধবার বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে যান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় তার আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। নিউ ইয়র্কের ঘটনায় সরকারের ভূমিকার সমালোচনা করে এই বিএনপি নেতা বলেন, সরকার দক্ষতা প্রদর্শন করতে পারলে নিউ ইয়র্কের ঘটনা ঘটাতে সাহস পেত না ফ্যাসিবাদের দোসররা। আস্থা থাকার পরেও আপনারা কেন দক্ষতার সাথে, দ্রুততার সাথে, ক্ষিপ্র গতিতে পদক্ষেপ গ্রহণ করতে পারছেন না বলেই আজকে বিভিন্ন জায়গায় দোসরদের প্রেতাত্মারা তারা নামার সুযোগ পাচ্ছে এবং বিদেশেও তারা বিভিন্ন ধরনের অপকর্ম করছে।
এদিকে দুপুরে রাজধানীর আদাবরে কিডনি রোগে আক্রান্ত সিএনজি চালক আব্দুর রাজ্জাকের হাতে তারেক রহমানের সহায়তা পৌঁছে দেয় আমরা বিএনপি পরিবার। এ সময় রিজভী আহমেদ বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যেমন শক্ত হাতে দলের ভেতরে অপকর্মকারীদের শাস্তি দিচ্ছেন, তেমনি বিএনপি পরিবার দিয়ে নিপীড়ন, অসুস্থ, নির্যাতিতদেরও সহায়তা করছেন। তিনি শক্ত হাতে যেমন দলের ভিতরে যারা অন্যায় করছেন, অপকর্মে লিপ্ত আছেন, তাদের বিরুদ্ধে শাস্তি দিচ্ছেন এবং সারা দেশে আমরা বিএনপি পরিবারকে দিয়ে তিনি বিভিন্ন জায়গায় দ্রুত পাঠিয়ে দিচ্ছেন যে অসহায়, অসুস্থ মানুষ, নিপীড়িত মানুষ, নির্যাতিত মানুষ তাদের পাশে দাঁড়ানো। আজকে যৎসামান্য আমরা তাকে হেল্প করেছি এবং তাদের পাশে থাকবো। জনাব তারেক রহমান তার পাশে থাকবেন এই আশাবাদ ব্যক্ত করছি আমরা। এদিকে চট্টগ্রামে এক অনুষ্ঠানে নিউ ইয়র্কে আওয়ামী লীগের হামলার ঘটনার সমালোচনা করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, রাজনৈতিকভাবে পরাস্ত হয়ে দেশ থেকে পালিয়ে গিয়ে আওয়ামী লীগ সমর্থকরা ডিম ছোড়ার মতো অপকর্ম করছে। আপনি যখন পরাজিত হয়ে দেশ থেকে পালিয়ে গেলেন, তো ওনাদের সমর্থকরা তো এই ধরনের কাজের বাইরে তার কিছু করার নাই। আপাতত গণতন্ত্রেই বিশ্বাস করে না, দেশ ধ্বংস করে পালিয়ে গিয়ে এখন যেগুলো করছে এগুলো তো আরো ধ্বংসাত্মক। এগুলো তাদের ভবিষ্যৎকে আরো অনিশ্চিত করবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এগুলো তাদের ভবিষ্যৎকে আরো অনিশ্চিত করে দিচ্ছে। নাইম আল চিকো, নিউজ 24, ঢাকা। 24-এর গণহত্যায় জড়িত আওয়ামী লীগকে আর কোনো নির্বাচনে দেখতে চায় না দেশ, এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। বিকেলে সুনামগঞ্জের পাবলিক লাইব্রেরিতে জেলা ও উপজেলা কমিটির সমন্বয় সভায় কথা বলেন তিনি। আরও বলেন, ভারতীয় মদতপুষ্ট হয়ে কোনো রাজনৈতিক দলের রাজনীতি করার সুযোগ নেই। বলেন, নিউ ইয়র্ক সফরে প্রধান উপদেষ্টার সফর সঙ্গীরা যে হেনস্থার শিকার হয়েছেন তা অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতা। বলেন, শাপলা প্রতীক ছাড়া নির্বাচনে যাবে না এনসিপি। আগামীতে এই বাংলাদেশে যারা 24-এর অভ্যুত্থানে হাজারের অধিক মানুষকে খুন করেছে, সেই ফ্যাসিস্টদের অংশগ্রহণে আগামীর বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। আওয়ামী লীগ এই বাংলাদেশের কোনো নির্বাচনে আগামীতে আর অংশগ্রহণ করতে পারবে না। নভেম্বরের তৃতীয় সপ্তাহে প্রবাসীদের ভোটের অ্যাপ পোস্টাল ভোট বিডির উদ্বোধন করবে নির্বাচন কমিশন। সেখানে নিবন্ধন করতে সুযোগ থাকবে 10 দিন। নির্বাচন কমিশনার মোহাম্মদ সানাউল্লাহ জানান, প্রতীক বরাদ্দের পর পোস্টাল ব্যালট যাবে প্রবাসীদের কাছে। তবে প্রবাসী ভোট নিয়ে গোপনীয়তার চ্যালেঞ্জ দেখছে কমিশন। বুধবার আগারগাঁওয়ে প্রবাসী বাংলাদেশি ও লন্ডন বাংলাদেশ হাই কমিশনের সাথে অনলাইন মত বিনিময়ে এসব কথা জানায় নির্বাচন কমিশন। এই প্রথম জাতীয় নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পেতে যাচ্ছেন প্রবাসীরা। এক্ষেত্রে চ্যালেঞ্জ ও করণীয় ঠিক করতে লন্ডনের বাংলাদেশ হাই কমিশন ও প্রবাসীদের সাথে এই অনলাইন মতবিনিময় সভা করে নির্বাচন কমিশনে পোস্টাল ভোট সংশ্লিষ্টরা। প্রবাসীরা যারা বাংলাদেশে, কমিশনের পক্ষ থেকে জানানো হয়, শুধুমাত্র অনলাইন জন্ম নিবন্ধন থাকলে এবং পিতামাতার এনআইডি বা ডেথ সার্টিফিকেট থাকলেই প্রবাসীরা ভোটার তালিকায় রেজিস্ট্রেশন করতে পারবেন। অনেক সহজ এই নিবন্ধন প্রক্রিয়াও। আমরা এটা যতটা সম্ভব সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে করব। নভেম্বরের তৃতীয় সপ্তাহে প্রবাসীদের ভোট দেওয়ার অ্যাপ পোস্টাল ভোট বিডি উদ্বোধন করা হবে বলে জানান নির্বাচন কমিশনার মোহাম্মদ সানাউল্লাহ। নিবন্ধনের সুযোগ থাকবে 10 দিন। বাংলাদেশে যখন প্রতীক বরাদ্দ হবে, চূড়ান্ত ভোটার তালিকা, প্রার্থী তালিকা কনফার্ম হবে, এরপরে তিনি তার মোবাইল ফোনে অ্যাপের মাধ্যমে অথবা আমাদের ওয়েবসাইটে দেখতে পারবেন যে তার সংসদীয় আসনে চূড়ান্ত প্রার্থী তালিকা কি, কজন দাঁড়িয়েছেন এবং তাদের প্রতীক কি, এটা দেখার পরে তিনি ভোট দিবেন। প্রবাসীদের ভোট নেওয়ার ক্ষেত্রে যান্ত্রিক ও জনবলের সীমাবদ্ধতা কাটিয়ে ওঠার চেষ্টা করছে কমিশন। পাশাপাশি সবার সুবিধার্থে যে পদ্ধতিতে আস্থা আছে সেই পথেই হাঁটবে ইসি। দয়া করে ভোটটা দিবেন, কেননা কস্ট অফ গভর্নমেন্ট অফ বাংলাদেশ আপনাদের প্রবাসীদের রেমিটেন্সের মাধ্যমে এবং আমাদের ট্যাক্সপেয়ারের মাধ্যমে ট্যাক্সপেয়াররা এটা বিয়ার করছেন। গোপনীয়তা রক্ষা হয় সেটা যেন আমরা সবাইকে উৎসাহিত করি। তবে আমরা ক্রমাগতভাবে যাতে করে এটা সহজ করা যায় সেই পথে হাঁটছি। আমাদের বাস্তবতা, আমাদের বাংলাদেশের বাস্তবতায় আমাদেরকে কিছু কিছু কঠোর পদক্ষেপ নিতেই হচ্ছে।
প্রবাসীদের প্রশ্নে সানাউল্লাহ বলেন, কোন দলের কার্যক্রম নিষিদ্ধ থাকলেও আইনগতভাবে তাদের সমর্থকদের ভোট দেওয়ার ক্ষেত্রে কোনো বাধা নেই। এই হচ্ছে বাস্তবতা। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। জনগণ যখন নির্বাচনমুখী হলে আর কেউ আটকাতে পারবে না, এমন মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বুধবার দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন তিনি। সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনী সবাই কিন্তু এবার ইলেকশনে থাকবে। এখন ধরুন মাঠে 30,000 মতো আছে সেনাবাহিনী, ওই সময় প্রায় 1 লাখের মতো থাকবে সেনাবাহিনী, নেভি থাকবে, এয়ারফোর্স থাকবে, এবং আমাদের তো পুলিশ আছে, বিজিবি আছে, আনসার আছে, কোস্টগার্ড আছে, র্যাব আছে, তারপরে তো সর্বোপরি প্রশাসন রয়ে গেছে। বাট নির্বাচনটা তো শুধু আইন শৃঙ্খলা বাহিনীর উপরে নির্ভর করে না, নির্বাচনটা নির্ভর করে জনগণের উপরে। জনগণ কিন্তু এর হলো মেইন। জনগণ যদি নির্বাচনমুখী যে সময় হয়ে যাবে সে সময় এটা কেউ আটকাতে পারবে না। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় আরও 5 জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে 668 জন হাসপাতালে ভর্তি হয়েছেন। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয় 24 ঘন্টায় সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছে বরিশাল বিভাগে 158 জন, এছাড়া ঢাকা বিভাগে 126 জন, চট্টগ্রাম বিভাগে 106 জন আর খুলনা বিভাগে হয়েছেন 41 জন। চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 187 জনে, আর হাসপাতালে ভর্তি হয়েছেন মোট 43,841 জন। জুলাই আন্দোলন চলাকালে সেতু ভবন, বিটিভি ও মেট্রো রেলে আগুন দিতে নির্দেশ দেন শেখ হাসিনা। আন্দোলনকে বিতর্কিত করতে এর দায় চাপানো হয় সাধারণ ছাত্র জনতার উপর। ট্রাইব্যুনালে এমন অভিযোগ জানিয়েছে প্রসিকিউশন। বুধবার ট্রাইব্যুনালে দেয়া সাক্ষ্যে এক তদন্ত কর্মকর্তা বলেন, মারণাস্ত্র ব্যবহার এবং হেলিকপ্টার থেকে গুলি ও বোম্বিংয়ের নির্দেশ ছিল পলাতক শেখ হাসিনার। তার 69টি ফোন রেকর্ড পেয়েছে তদন্ত সংস্থা, সবগুলোই তদন্ত করা হচ্ছে। জুলাই আন্দোলনে দুর্বৃত্তদের হামলা আগুনে ক্ষতিগ্রস্ত হয় সেতু ভবন, মেট্রো রেল সহ সরকারি নানা স্থাপনা। পরে মেট্রো রেল, বিটিভির ক্ষত দেখতে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মেট্রো রেল এভাবে ভাঙচুর করলো, এমন একটা পরিবেশ সৃষ্টি, আর সেই সাথে সাথে এই ধ্বংসযজ্ঞ। তবে শেখ হাসিনার সাথে মেয়র তাপসের এক ফোনালাপে পরিষ্কার হয় এর পেছনে ছিল সাবেক প্রধানমন্ত্রীর আত্মঘাতী চক্রান্ত। শেখ হাসিনা নিজেই সেতু ভবন, বিটিভি ও মেট্রো রেলে আগুন দেওয়ার নির্দেশ দিয়ে আন্দোলনকারীদের উপর দায় চাপান বলে ট্রাইব্যুনালকে জানিয়েছে প্রসিকিউশন। আমি পোড়াতে বলেছি কি, ওরা পুড়িয়ে দিয়েছে সেতু ভবন। তার মানে তার প্ল্যান ছিল অন্য কিছু পোড়ানো, কিন্তু যাদেরকে বলেছেন ওরা প্রপারলি ইনস্ট্রাক্টেড হতে পারেনি, গিয়ে সেতু ভবন পুড়িয়ে দিয়েছে। তার মানে পোড়ানোটা, পুড়িয়ে ছাত্র জনতার উপরে দায় চাপানোটাও ওনার একটা উদ্দেশ্য ছিল। এদিন ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন বিশেষ তদন্তকারী কর্মকর্তা তানভীর হাসান জোহা। 53তম সাক্ষী হিসেবে আন্দোলন চলাকালে হাসিনার সঙ্গে বিভিন্ন ব্যক্তির 4টি ফোনালাপ ট্রাইব্যুনালে উপস্থাপন করেন তিনি, যেখানে স্পষ্ট হেলিকপ্টার থেকে গুলি ও বোম্বিং করার মতো নির্দেশও দেন শেখ হাসিনা। এই আন্দোলনকারীদেরকে দমনের জন্য উনি ল্যাথাল উইপেন, গুলি করে হত্যার নির্দেশ দিয়েছেন, সোজা গুলি করে দিতে হবে। ড্রোন ব্যবহার করার নির্দেশ দিয়েছেন, ড্রোন ব্যবহারের মাধ্যমে শনাক্ত করে হেলিকপ্টার ব্যবহার করে গুলির কথাও বর্ণনা হয়েছে। কোনোভাবে আন্দোলন দমন করতে পারলেই সব আন্দোলনকারীকে জেলে ভরার ও সংগঠকদের ফাঁসিতে ঝোলানোর পরিকল্পনা ছিল শেখ হাসিনার। তাদেরকে বলেছেন যে এরাকে অন্য রাজাকারদেরকে ফাঁসি দিয়েছি, এদেরকেও মেরে ফেলা হবে, ফাঁসি দেওয়া হবে। এছাড়া আশুলিয়ার 6 মরদেহ পোড়ানোর মামলার 5ম দিনের সাক্ষ্য গ্রহণ হয়েছে ট্রাইব্যুনাল 2-তে। মাহমুদুল হাসান, নিউজ 24, ঢাকা। এবারে গিগাবাইটের সৌজন্যে এশিয়া কাপের খবর। এশিয়া কাপের সুপার 4-এ ভারতের বিপক্ষে ম্যাচের আগেই দুঃসংবাদ। ইনজুরির কারণে খেলতে পারছেন না নিয়মিত অধিনায়ক লিটন দাস। তার জায়গায় অধিনায়কত্ব করবেন জাকির আলী অনিক। দুবাইয়ে লড়াই শুরু হতে যাচ্ছে রাত 8:30টায়। এই ম্যাচ জিতলে ফাইনালের পথে অনেকটাই এগিয়ে যাবে টাইগাররা। বৈশ্বিক আসরে বাংলাদেশ ভারতের লড়াই সবসময় হয় জমজমাট। এই ম্যাচেও মাঠে দুই দল লড়বে সমানে সমান, এমনটাই মনে করেন হেড কোচ সিমন্স। দর্শক, সংযুক্ত আরব আমিরাতে আছেন সহকর্মী শুভ দেবনাথ, সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। শুভ, কিছুক্ষণ পরই ম্যাচ শুরু, লিটন দাস খেলছেন না,
এর প্রভাব টাইগার টিমের উপর কতটা পড়বে বলে আপনি মনে করছেন? সেই সাথে সব মিলে সুপার 4-এর সমীকরণটা এই মুহূর্তে আপনি কেমন দেখছেন? ধন্যবাদ আপনাকে। সকলেরই একটা প্রশ্ন, সেটা ফেসবুক হোক, মাঠে হোক, সব জায়গায় লিটন দাস যেহেতু খেলছে না, তাহলে নুরুল হাসান সোহান কেন ক্যাপ্টেন নয় বাংলাদেশ টিমের? এই প্রশ্নটা কিন্তু অনেকেই করছেন এবং সেটি কিন্তু অনেকটা আলোচনা হচ্ছে। যখন লিটন দাসের মতো অভিজ্ঞ ক্রিকেটার থাকছেন না, তখন অভিজ্ঞ ক্রিকেটার সোহান ছিলেন, তাই কেন ক্যাপ্টেন্সি দেওয়া হচ্ছে না? কারণ যাই হোক, জাকির আলীকে উনি ক্যাপ্টেন্সি দেওয়া হয়েছে। জাকির আলী বেশ কিছুদিন ধরেই ভালো খেলছিলেন, যদিও এশিয়া কাপটা ভালো যাচ্ছে না, সেক্ষেত্রে জাকির আলীকে বাড়তি দায়িত্ব দেওয়া হচ্ছে। এখন তিনি সুযোগটা কতটা কাজে লাগাতে পারেন সেটি দেখার বিষয়। শুরুতে সকালের দিকে কিন্তু তাহিদুদ্দাকে দেওয়ার কথা হচ্ছিল, তাহিদুদ্দা ক্যাপ্টেন্সি নিতে চাননি, তিনি 1 মাসের জন্য ক্যাপ্টেন্সি করতে চান না, তিনি এটি জানিয়ে দিয়েছেন টিম ম্যানেজমেন্টকে, সে কারণে তাকে ক্যাপ্টেন্সি শেষ পর্যন্ত করেনি। জাকির আলীকে ক্যাপ্টেন্সি দায়িত্ব দেওয়া হয়েছে। সব কিছু মিলে বাংলাদেশ দলের জন্য কিন্তু ভালো একটি সুযোগ, যদি ভারতকে কোনোভাবে হারিয়ে দিতে পারে তাহলে টাইগাররা কিন্তু অনেকটা এগিয়ে থাকবে এবং ফাইনাল নিশ্চিত করবে সবার আগে এশিয়া কাপের। এবং যে জাকির আলী যে কথাটা বলে আসছিল, সেই ম্যাচে কিন্তু জাকির আলী ক্যাপ্টেন হচ্ছেন, ফাইনালে তোলার সুযোগ তার হাতেই রয়েছে। যা হোক, বাংলাদেশ দলের পরিবর্তন হবে সেটাই স্বাভাবিক। লিটনের জায়গায় তো অবশ্যই পারভেজ ইমরানের ঢোকার সুযোগ রয়েছে। এছাড়াও তানজিম সাকিবও কিন্তু একাদশে ফিরতে পারেন, এমনটি আলোচনা হচ্ছে। মাশরাফি বিন মুর্তজা কিন্তু 2 দিন আগে একটি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন যে 5 জন পেস বোলার না খেলতে পারে ভারতের বিপক্ষে, সেটাই ভালো। যদি দুবাই করে সবসময় স্পিনারদের পক্ষে কথা বলে। যাই হোক, বাংলাদেশের জন্য ভালো সুযোগ। যদি টাইগাররা এই সুযোগকে লুফে নিতে পারে তাহলে সবার আগে ফাইনাল নিশ্চিত করবে সোহাগ। এই ছিল আমার কাছে দুবাই থেকে এখন পর্যন্ত সর্বশেষ। শুভ, আপনাকে ধন্যবাদ। সাংবাদিকদের ওয়েস্টপোর্ট শ্রম মন্ত্রণালয়ের অধীনে চান তথ্য সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলম। বুধবার বিকেলে তথ্য ভবনে এক আলোচনা সভায় এই আগ্রহের কথা জানান তিনি। আলোচনার বিষয় ছিল সংবাদপত্র মজুরি বোর্ড গঠন এবং সাংবাদিকতার অধিকার সুরক্ষা অধ্যাদেশ 2025 নিয়ে। সেখানে উপদেষ্টা বলেন, সামনে যে কদিন দায়িত্ব পালন করবেন সেই সময়ের মধ্যে কিছু বিষয় সমাধান করে যেতে চান তিনি। ওয়েস্টপোর্ট কমিটিতে শ্রম মন্ত্রণালয়ের কোনো প্রতিনিধি না থাকা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। লিগালি তো অনেকগুলো জিনিস আমরা এই সুবিধাগুলো পাবো কিনা এটা আমাদের দেখতে হবে, নাহলে ল সংশোধন করতে হবে। আমরা কোনটা চাইবো সেটা তো আমাদের দেখতে হবে। একটা মজুরি বোর্ড করতেছেন, দ্যাটস আনরিয়াল আর কি, এবং এটা আসলে সম্ভব না, আইনসম্মত না। এবারে মধুমতি ব্যাংক পিএলসি অর্থ বাণিজ্য সংবাদ। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে দুশ্চিন্তায় দেশের সিংহভাগ মানুষ। অন্তত 20% মানুষ বর্তমানে চরম আর্থিক সংকটে রয়েছে। এদের মধ্যে বেশি সংকট চিকিৎসা ব্যয় ও ঋণ পরিশোধ নিয়ে। সমাজের নানা আর্থিক, রাজনৈতিক এবং পারিবারিক উদ্বেগের কারণে প্রায় অর্ধেক মানুষ ভবিষ্যৎ নিয়ে আশা হারিয়েছে। সম্প্রতি বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টারে জরিপে উঠে এসেছে এই চিত্র। বিশ্লেষকরা বলছেন, বিনিয়োগ আর কর্মসংস্থান নিশ্চিত করা না গেলে ভাগ্য ফিরবে না সাধারণ মানুষের। বিস্তারিত জানাচ্ছেন মরিয়ম আজিজ মরিন। বনানীর করাইল বস্তির আঞ্জুয়ারা বেগম, বয়স 45। প্রায় 12-13 বছর ধরে কাজ করছেন ভাঙাড়ির দোকানে। কেমন চলছে জীবনযাপন জিজ্ঞেস করতেই বললেন সংসারের টানাপোড়েনের কথা। আইনতে নাই, টাকা পয়সা, বেতন মতন কেউ পাচ্ছে না, ঠিকভাবে কাজকর্ম হইতেছে না, টাকা পয়সার জন্য কোনো কিছু করতে পারতেছি না। নিম্নবিত্ত থেকে মধ্যবিত্ত সবার গল্পই যেন একই সুতোয় বাঁধা। এই যেমন ছায়া রানী বড়ুয়া, পেশায় সরকারি চাকরিজীবী। বাজারে এসেছেন ঠিকই, তবে কাটছাট করতে হচ্ছে অনেক কিছুই। নিত্যপণ্যের অস্বাভাবিক দাম ছোট করে দিচ্ছে বাজারের ব্যাগ। যেহেতু আমি পারছি না, এখন ছেলে মেয়েদের উপর একটু চাপ বাড়াতে হচ্ছে, সবকিছু জিনিসের দাম বেশি, কষ্ট তো একটু হচ্ছেই। শুধু আঞ্জুয়ারা আর ছায়ারানী নয়, নিত্যপণ্যের এমন লাগামহীন পরিস্থিতিতে উদ্বিগ্ন দেশের প্রায় 70% মানুষ। সন্তানের শিক্ষা নিয়ে উদ্বেগ জানিয়েছে 65% মানুষ। চরম আর্থিক সংকটে রয়েছে 20% মানুষ। গত মে মাসে দেশের 8067টি থানায় জরিপ চালিয়ে এ তথ্য দিয়েছে গবেষণা সংস্থা পিপিআরসি।
বিশ্লেষকরা বলছেন দেশে বিনিয়োগের স্থবিরতা আর কর্মসংস্থানের অভাবই এমন পরিস্থিতির মূল কারণ। মধ্যবিত্ত নিম্নবিত্ত যারা ফিক্সড ইনকাম গ্রুপ এবং যারা বেকার তাদের ভয়ানক অসুবিধা হয়। সুতরাং মন্দা যদি একটা অর্থনীতিতে চলতে থাকে, বিনিয়োগ যদি না হয়, নতুন কর্মসংস্থান যদি না হয়, তাহলে একটা যারা দরিদ্র ছিল না এরকম লোক আস্তে আস্তে দরিদ্র হয়ে যাবে। জরিপে দেখা যায় 67% চিকিৎসা ব্যয় এবং 27% ঋণ পরিশোধ নিয়ে সংকটে আছে। 74% ক্ষেত্রে টাকা ছাড়া মিলছে না কোনো সেবা। এছাড়া কিশোর অপরাধ ও মাদক নিয়ে উদ্বিগ্ন অর্ধেকের বেশি মানুষ। গত বছর দারিদ্র্যের হার 18-19% ছিল, এবার 9%, 10% বেড়ে গেছে। পিপিআরসির জরিপ বলছে শুধু মধ্যবিত্ত ও নিম্নবিত্তই নয়, উচ্চবিত্তদের আয়ের ক্ষেত্রেও কিছুটা পতন লক্ষ্য করা গেছে সাম্প্রতিক সময়ে। পুঁজির সংকটে আছেন অনেক উদ্যোক্তা। মরিয়ম আজিজ মৌরিন, নিউজ 24, ঢাকা। ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতিতে বিরোধিতা, ইরানকে পারমাণবিক অস্ত্র নিয়ে হুঁশিয়ারি এবং রাশিয়ার বিরুদ্ধে শুল্ক আরোপের হুমকি। জাতিসংঘের 80তম সাধারণ অধিবেশনে দেয়া ভাষণে এই তিন প্রধান ইস্যুতে নিজের অনড় অবস্থান স্পষ্ট করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর বিশ্বমঞ্চে দাঁড়িয়ে তিনি মিত্র ও প্রতিপক্ষ কাউকেই কড়া বার্তা দিতে ছাড়েননি। এক পর্যায়ে জাতিসংঘকে অকার্যকর আখ্যা দিয়ে এর ভূমিকা নিয়েও তুলেছেন প্রশ্ন। জাতিসংঘের বিশ্বমঞ্চে আবারও ফুটে উঠল ডোনাল্ড ট্রাম্পের সুপরিচিত আমেরিকা ফার্স্ট নীতির প্রতিফলন। মঙ্গলবার 80তম সাধারণ অধিবেশনে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার তীব্র বিরোধিতা করলেন মার্কিন প্রেসিডেন্ট। এদিন গাজায় আটক জিম্মিদের দ্রুত মুক্তি দেওয়ার আহ্বান জানান ট্রাম্প। নিজ বক্তব্যে স্পষ্ট করে দেন, ফিলিস্তিনকে একতরফা স্বীকৃতি দেওয়া হলে তা হবে সন্ত্রাসবাদের প্রতি নমনীয়তা প্রদর্শন। এমন পদক্ষেপ মধ্যপ্রাচ্যের শান্তি প্রক্রিয়াকেও বাধাগ্রস্ত করবে বলে তিনি দাবি করেন। এই সংস্থার কেউ কেউ একতরফাভাবে ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দিতে চাইছে। হামাস সন্ত্রাসীদের নৃশংসতার জন্য এটি অনেক বড় পুরস্কার হবে। ট্রাম্পের কঠোর বার্তার লক্ষ্যবস্তু ছিল ইরানও। কোনোভাবেই তেহরানকে পারমাণবিক অস্ত্রের মালিক হতে দেয়া যাবে না বলে সাফ জানিয়ে দেন তিনি। আমার অবস্থান খুব সহজ, বিশ্বের 1 নম্বর সন্ত্রাসী রাষ্ট্রকে সবচেয়ে বিপজ্জনক অস্ত্রের অধিকারী হতে দেয়া যাবে না। সবশেষে ইউক্রেন যুদ্ধ থামাতে রাশিয়ার বিরুদ্ধে কঠোর শুল্ক আরোপের হুমকি দেন ট্রাম্প। তবে এই পদক্ষেপে ইউরোপীয় মিত্রদেরও পাশে চেয়েছেন তিনি, যাতে সম্মিলিত চাপে যুদ্ধ বন্ধ করতে বাধ্য হয় মস্কো। নিবির আমিন, নিউজ 24। আবারও খেলার খবর। আইসিসি টি20 র্যাঙ্কিংয়ে 6 ধাপ উন্নীত হয়ে টাইগার পেসার মোস্তাফিজুর রহমানের উন্নতি হয়েছে। আর এশিয়া কাপের শেষ 2 ম্যাচে 6 উইকেট নেয় 660 পয়েন্ট নিয়ে তালিকার 9 নম্বরে উঠে এসেছেন মোস্তাফিজুর রহমান। বোলিংয়ে উন্নতি হয়েছে শেখ মাহাদি এবং তানজিম হাসান সাকিবের। মেহেদি 629 রেটিং পয়েন্ট নিয়ে 3 ধাপ এগিয়ে 17 নম্বরে উঠে এসেছেন এবং 526 রেটিং পয়েন্ট নিয়ে 40তম স্থানে জুনিয়র সাকিব। 2 ধাপ পিছিয়ে রিশাদ এখন 26 নম্বরে, 1 ধাপ পিছিয়ে 31 নম্বরে তাসকিন। ব্যাটারদের মধ্যে উন্নতি করেছেন সাইফ। টি20 ব্যাটারদের র্যাঙ্কিংয়ে 133 ধাপ এগিয়ে 423 রেটিং পয়েন্ট নিয়ে 81 নম্বরে উঠে এসেছেন সাইফ। দর্শক, এই ছিল নিউজ 24 সংবাদে। এতক্ষণ সঙ্গে ছিলেন যারা, ধন্যবাদ সবাইকে।